গল্প স্বল্পে আজ পড়ছি সত্যজিৎ রায়ের গোরস্থানের সাবধান, আজ শেষ পর্ব। আমার প্রশ্নটা বোধহয় ভুলে গেছেন, হয়তো উত্তরটা আপনার জানা নেই, আর যদি জেনেও জবাব না দিতে চান তাহলে আমি উঠি। বৃথা আপনার সময় নষ্ট করতে চাই না। সিট ডাউন মিস্টার মিটার। ফেলুদা উঠে পড়েছিল, তাই এই হুকুম। লালমোহনবাবুকে দেখে মনে হচ্ছে তার নিজের থেকে ওঠার অবস্থা নেই, ধরে উঠিয়ে দিতে হবে। সিট ডাউন প্লিজ। ফেলুদা বসল। রিপিটার মানে বন্দুকও হয়, বললেন মহাদেব চৌধুরী, তবে তার সঙ্গে পেরিগ্যাল যোগ দিলে সেটা হয় ঘড়ি, পকেট ওয়াচ। ফ্রান্সিস পেরিগ্যাল, ইংলিশম্যান। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে পেরিগ্যালের মতো ঘড়ির কারিগর পৃথিবীতে কমই ছিল। 200 বছর আগে ইংল্যান্ডের সবচেয়ে ভালো ঘড়ি তৈরি হতো, সুইজারল্যান্ডে নয়। আজকের দিনে একটা পেরিগ্যাল রিপিটারের দাম কত হতে পারে? সেই ঘড়ি কেনার সামর্থ্য তো আপনার নেই মিস্টার মিটার। তা জানি, আমার আছে, তাও জানি। তাহলে দাম জেনে কি হবে? কৌতূহল, ব্যর্থ কৌতূহল। মিস্টার চৌধুরী সিগারেটের শেষ টান দিয়ে হোল্ডার থেকে সেটা খুলে পাশে কাচের অ্যাশট্রেতে ফেলে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনি যে জানতে চেয়েছিলেন সেটা আপনার জানা হয়ে গেছে, বললেন মিস্টার চৌধুরী। এবার আপনি আসুন। পেরিগ্যাল রিপিটার কলকাতায় যেটা আছে সেটা আমিই পাবো, আপনি পাবেন না। প্যারেলাল। একজন কর্মচারী এসে দাঁড়ালো, সেই একই লোক যিনি আমাদের আপিস ঘরে বসিয়েছিলেন। আমরা উঠে পড়লাম ঘর থেকে। যখন বেরোচ্ছি তখন মকমলের মতো গলাটা আরেকবার শোনা গেল। আমার কাছে অন্যরকম রিপিটারও আছে মিস্টার মিটার, তবে তার আওয়াজ ঘড়ির মতো সুরেলা নয়। আপনার বর্তমান কাহিনীর নায়ক তো ইনি বলে মনে হচ্ছে, বললেন জটায়ু। আমরা আলিপুর পার্ক থেকে ফিরছি। গাড়ির কাচ আবার তুলে দিতে হয়েছে, কারণ বৃষ্টি। জাজেস কোর্ট রোডে পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা নেমেছে। ফেলুদা লালমোহনবাবুর কথার কোনো জবাব না দিয়ে জানালার বাইরে দৃশ্য দেখতে লাগলো। লালমোহনবাবু একটানা বেশিক্ষণ কথা না বলে থাকতে পারেন না। বললেন, জানি নায়ক না বলে ভিলেন বলা উচিত, কিন্তু আপনি যে বলেন ক্রাইমের ব্যাপারে সকলকেই সন্দেহ করা উচিত, যে কেউ ভিলেন হতে পারে, তাই আর বললুম না। অবশ্যই সন্দেহটাও যে ঠিক কী কারণে করা উচিত সেটা এখনও আমার কাছে পরিষ্কার নয়। কবর খোঁড়াটা কি ক্রাইমের মধ্যে পড়ে? ফেলুদা কোনো কথারই জবাব দিচ্ছে না দেখে লালমোহনবাবু এবার অসহিষ্ণু হয়ে বললেন, ও মশাই, আপনি যে দমে গেলেন বলে মনে হচ্ছে। তাহলে আমাদের কি দশা হবে ভেবে দেখুন। একে তো ভদ্রলোকের হাবভাব দেখে হাড়গোড় নড়বড়ে হয়ে যাবার অবস্থা, তারপরে ওই অতগুলো ঘড়ির ঢং ঢং, আর তার উপরে আপনি আবার গুম, বাইরে বৃষ্টি, রাস্তায় গাড্ডা। এতক্ষণে ফেলুদা মুখ খুলল। আপনার অনুমান ভুল মিস্টার গাঙ্গুলি, আমি দমিনি মোটেই। জটিল গোলক ধাঁধার মধ্যে পথ পেয়ে গেলে কি আর লোকে দমে? বরং উল্টো। পথ পেয়ে গেছেন? পেয়েছি, তবে পথের শেষে কি আছে তা এখনো জানি না। পথ অত্যন্ত ঘোরালো, আরও বেশ কিছুটা এগোলে পরে শেষ দেখা যাবে। আমরা বাড়ি ফেরার পরও টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। লালমোহনবাবু বলে গেলেন, কাল সকাল সকাল আসবেন, এই কেসটায় আমি ছাড়া আপনার গতি নেই। ফেলুবাবু, 5 ট্রামে ঘোরাঘুরি করতে গেলে আপনার কত সময় লাগতো ভাবুন দেখি। আজ দুপুরে নিজামে বসে থাকতেই লক্ষ্য করেছিলাম ফেলুদা তার খাতায় কি যেন হিজিবিজি কাটছে। রাত্রে খাবার পর ওর ঘরে এসে জানতে পারলাম সেটা কি। ও যে আমাকে ডেকে পাঠিয়েছিল তা নয়, এমনিতেই আমার ওর জন্য ভাবনা হচ্ছিল। মহাদেব চৌধুরীকে দেখে আর তার কথা শুনে অবধি দুশ্চিন্তা হচ্ছিল। ভদ্রলোকের মুখটা মনে করলেই কেমন জানি বুকটা কেঁপে উঠছিল। লালমোহনবাবু হিরো ভিলেন যা ইচ্ছে তাই বলুন না কেন, আমার কাছে উনি একটি ভয়াবহ চরিত্র। বাইরেটা মখমল হলে কি হবে, ভিতরটা থর মরুভূমির মতো কাটা ঝোপের জঙ্গল। অবশ্যই ফেলুদাকে দেখে মনেই হলো না যে তার কোনো দুশ্চিন্তা হচ্ছে। সে এখন সামনে খাতা খুলে বসে এক মনে একটা নকশার দিকে দেখছে। আমি ঢুকতে, এই দেখ শাখা প্রশাখা বলে খাতাটা আমার দিকে এগিয়ে দিল। তাতে যে জিনিসটা আঁকা রয়েছে সেটা আমি তুলে দিচ্ছি। ডান দিকটা কিরকম খালি খালি লাগছে না, বলল ফেলুদা। আমি বললাম, তা তো লাগবেই, শার্লট তো বিয়েই করেনি।
শার্লটকে নিয়ে সমস্যা নয়, সমস্যা ওই ব্যক্তিটিকে নিয়ে। ওই একটি শাখার বাকি অংশটা লুকিয়ে আছে। সে একটা জিনিস উল্টো অবস্থায় দেখেছি, সেটা সোজা দেখলে পরে কিছুটা আলোকপাত হতে পারবে। অর্থাৎ কাল সকালে। এটা ফেলুদার একটা মার্কা মারা হেয়ালি। আর যখন হেয়ালি করে বলছে তখন হেয়ালি করবার জন্যই বলেছে। আমাদের কথার ফাঁকেই বৃষ্টিটা থেমে গিয়েছিল। ফেলুদাকে হঠাৎ ব্যস্তভাবে বিছানা থেকে উঠতে দেখে অবাক লাগলো। বললাম, বেরোবে নাকি? ইয়েস স্যার। সে কি? কোথায়? ডিউটি আছে। কিসের ডিউটি? পাহারা। তার হান্টিং বুট জোড়া বার করে রেখেছে। ফেলুদা সেটা এতক্ষণ দেখিনি। ওটা দেখলেই আমার গায়ে কাটা দেয়, কারণ ফেলুদার প্রত্যেকটা বিখ্যাত তদন্তের সঙ্গে ওটা জড়িয়ে আছে। মাঝরাত্রিরে গোরস্থানে চলতে ফিরতে হলে ওটা ছাড়া গতি নেই। গোরস্থানে? ধরা গলায় জিজ্ঞেস করলাম আমি। আর কোথায় বলো? একা যাবে? চিন্তা নেই, সঙ্গী আছে, রিপিটার। ফেলুদা আলমারি থেকে তার 32 কোলটা বার করে পকেটে পুরল। আমার ভালো লাগছে না ব্যাপারটা মোটেই। বললাম, কিন্তু ওখানে কি ঘটনা ঘটবে বলে আশা করছো? কবর তো খোঁড়া হয়ে গেছে। ঘড়ি যদি পেয়ে থাকে সে তো নিয়ে গেছে। নেয়নি। যে বা যারা খুঁড়ছিল তারা মরার খুলি দেখেই ভয় পালিয়েছে। নইলে ওভাবে কোদাল ফেলে দিয়ে যায় না। হয় নিয়ে যাবে, না হয় লুকিয়ে রাখবে। এই জিনিসটা আমার একেবারেই খেয়াল হয়নি। ফেলুদা ফিরেছে কখন জানি না। আমি যখন উঠে নিচে নেমেছি তখন ওর দরজা ঘরের বন্ধ। তখন বেজেছে 7:15। বুঝলাম দুরাত না ঘুমিয়ে সকালে একটু ঘুমিয়ে নিচ্ছে। 9টার সময় ও দরজা খুলল। ফিটফাট দাড়ি কামানো চেহারা, চোখে মুখে কোনো ক্লান্তি ছাপ নেই। বুড়ো আঙ্গুল নেড়ে বুঝিয়ে দিল রাত্রে কিছু ঘটেনি। 9:30 জটায়ু এলেন। দেখুন তো কিরকম জিনিস। জটায়ু তার কথা মতো তার ঠাকুরদাদার ঘড়িটা নিয়ে এসেছেন। রূপোর ট্যাগ ঘড়ি, তার সঙ্গে ঝুলছে রূপোর চেন। বাহ, দিব্যি জিনিস। ঘড়িটা হাতে নিয়ে বলল ফেলুদা, কুক কেলভির বেশ নাম ছিল এককালে। কিন্তু সেই জিনিস তো হলো না, আক্ষেপের সুরে বললেন লালমোহন বাবু। এ তো কলকাতায় তৈরি ঘড়ি। কিন্তু আপনি সত্যি এটা আমাকে দিচ্ছেন? উইথ মাই ব্লেসিংস অ্যান্ড বেস্ট কমপ্লিমেন্টস। আপনার চেয়ে 3.5 বছরের বড় আমি, সুতরাং আমার কাছ থেকে আশীর্বাদ নিতে আপনার আপত্তি নেই নিশ্চয়ই। ফেলুদা ঘড়িটাকে রুমালে পুরে পকেটে রেখে টেলিফোনের দিকে এগোলো। কিন্তু ডায়াল করার আগে রাস্তার দিকে দরজার করাটাই নাড়া পড়ল। খুলে দেখি গিরিনবাবু। ইনি কাল হিন্ট দিলেও সত্যি করে যে আসবেন আর এত তাড়াতাড়ি আসবেন সেটা ভাবিনি। কাজে বেরিয়েছেন সেটা বোঝা যাচ্ছে পোশাক দেখে। কোট প্যান্ট, হাতে একটা ব্রিফকেস। টেলিফোনে 10 মিনিট ডায়াল করেও লাইন পেলাম না। কিছু মনে করবেন না, ভদ্রলোকের হাব ভাব চনমনে নার্ভাস। মনে করবার কিছু নেই, টেলিফোন তো না থাকারই সামিল। কি ব্যাপার বলুন? ভদ্রলোক সোফায় না বসে একটা চেয়ারে বসলেন। আমি আর জটায়ু তক্তপোষে, ফেলুদা সোফায়। কার কাছে যাওয়া উচিত ঠিক বুঝতে পারছিলাম না। রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন গিরিন বিশ্বাস, পুলিশের ওপর খুব ভরসা নেই। ফ্র্যাঙ্কলি বলছি, ঘটনাচক্রে আপনি যখন এসেই পড়লেন। সমস্যাটা কি? গিরিনবাবু গলা খাঁকড়ে নিলেন, তারপর বললেন, দাদার মাথায় গাছ পড়েনি। আমরা 3 জনেই চুপ। ভদ্রলোকও কথাটা বলে চুপ। তাহলে? প্রশ্ন করল ফেলুদা। মাথায় বাড়ি মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে। ফেলুদা শান্তভাবে চারমিনারের প্যাকেটটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিলে তিনি প্রত্যাখ্যান করাতে সে নিজের জন্য একটা বার করে বলল, কিন্তু আপনার দাদা নিজে যে বললেন গাছ পড়েছিল। তার কারণ, দাদা মরে গেলেও তার নিজের ছেলের নাম প্রকাশ করবে না। নিজের ছেলে? প্রশান্ত, বড় ছেলে, ছোটটি বিলেতে। কি করে প্রশান্ত? কি না করে সেইটা জিজ্ঞেস করুন। যত রকম গর্হিত কাজ হতে পারে। গত 3-4 বছরে এই পরিবর্তন। দাদা 2 ভাইকে সমান ভাগ দিয়ে উইল করেছিল। বৌদি মারা গেছে 70-তে। মাসখানেক আগে দাদা প্রশান্তর ব্যবহারে বিরক্ত হয়ে তাকে শাসায়। বলে তাকে উইলচ্যুত করবে, সব টাকা সুশান্তকে দিয়ে দেবে। প্রশান্ত আপনাদের বাড়িতেই থাকে তো? থাকার অধিকার আছে, তার জন্য ঘর আছে আলাদা, তবে থাকে না। কোথায় থাকে বলা শক্ত। তার দল আছে, জঘন্যতম টাইপের গুন্ডা সব। আমার বিশ্বাস সেদিনও খুনি করে ফেলতো, যদি না সাংঘাতিক ঝড়টা এসে পড়ত। আপনার দাদা এই বিষয়ে কি বলেন?
দাদা বলছে সত্যি গাছ পড়েছিল। সে জেনে শুনেও বিশ্বাস করতে চাইছে না যে তার ছেলে তার মাথার জখমের জন্য দায়ী। কিন্তু দাদা যাই বলুক না কেন, আমার নিজের ভাইপো হলেও বলছি, আপনি একটা কিছু বিহিত না করলে সে আবার খুনের চেষ্টা করে দেখবে। নরেনবাবু যদি নতুন উইল করেন তাহলে তো আর তার ছেলের তাকে খুন করে কোনো আর্থিক লাভ হবে না। আর্থিক লাভটাই কি বড় কথা মিস্টার মিত্তির? সে তো খেপে গিয়েও খুন করতে পারে। প্রতিশোধের জন্য কি মানুষ খুন করে না? আর দাদা উইল চেঞ্জ করবে না, তার মাথা ঠিক নেই। অপত্য স্নেহ যে কত দূর যেতে পারে তা আপনি জানেন না মিস্টার মিত্তির। এই কদিন আমি বাড়িতেই ছিলাম, কিন্তু আজ আমাকে একটু কলকাতার বাইরে যেতে হচ্ছে 2-3 দিনের জন্য ব্যবসার কাজে। তাই আপনার কাছে এলাম। আপনি যদি ব্যাপারটা। মিস্টার বিশ্বাস, ফেলুদা প্রায় 1 ইঞ্চি লম্বা ছাইটা অ্যাস্ট্রোতে ফেলে দিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আরেকটা তদন্তে জড়িয়ে পড়েছি। আপনার দাদার প্রোটেকশনের একটা ব্যবস্থা করা নিশ্চয়ই উচিত, কিন্তু এটাও ঠিক যে তিনি নিজেই যদি জোর গলায় বলেন যে তার মাথায় গাছ পড়েছিল, তাকে কেউ হত্যা করার চেষ্টা করেনি, তাহলে পুলিশের বাবাও কিছু করতে পারবে না। গিরিনবাবু অনেক দিন পরে রোদ ওঠা সকালের মেজাজটা বিগড়ে দিয়ে বিদায় নিলেন। বিচিত্র ব্যাপার বলে ফেলুদার সোফা ছেড়ে উঠে গিয়ে টেলিফোনে নম্বর ডায়াল করলো। হ্যালো সুরিদ, আমি ফেলু বলছি রে। সুরিদ সেনগুপ্ত। ফেলুদার সঙ্গে কলেজে পড়তো এটা আমি জানি। শোন, তোর বাড়িতে একটা প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের শতবার্ষিকী সংখ্যা দেখেছিলাম, তোর দাদার কপি। যদ্দূর মনে হয় 55তে বেরিয়েছিল, সেটা আছে এখনো? বেশ, ওটা তুই বেরোবার সময় তোর চাকরের হাতে রেখে যাস। আমি 10টা 10:30 নাগাদ গিয়ে নিয়ে আসব। আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম। 3 জায়গায় যাবার আছে ফেলুদার, নরেনবাবু বোর্ন অ্যান্ড শেপার্ড আর পার্ক স্ট্রিট গোরস্থান। নরেনবাবু শুনে একটু অবাক হলাম। ফেলুদাকে বলতে বলল, গিরিনবাবুকে মুখে যাই বলি না কেন ওর কথাটা একেবারে উড়িয়ে দিতে পারছি না, কাজেই একবার যাওয়া দরকার। 3য় জায়গাটায় তোদের না গেলেও চলবে, তবে রাত্রের পাহারাটায় আজ ভাবছি তোদের নিয়ে যাব। গোরস্থানে মাঝরাত্রিরের অ্যাটমসফিয়ারটা অনুভব না করা মানে একটা অসামান্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া। জয় মা সন্তোষী, বললেন লালমোহনবাবু। তারপর মাঝপথে একবার বললেন, মশাই, সান অফ টার্জানের মতো সান অফ সন্তোষী করা যায় না? বুঝলাম, পুলক ঘোষালের অফারটা নিয়ে ভদ্রলোক এখনো ভাবা শেষ করেননি। নরেনবাবু যদিও শরীরের দিক দিয়ে অনেকটা সুস্থ, বললেন, ব্যথা ট্যাথা প্রায় সেরে গেছে, কয়েকদিনের মধ্যেই ব্যান্ডেজ খুলবেন। তবু ওর চাহনিটা ভালো লাগলো না, কেমন যেন শুকনো বিষণ্ণ ভাব। আপনাকে শুধু 2-1টা প্রশ্ন করার আছে, বলল ফেলুদা। বেশি সময় নেব না। ভদ্রলোক ফেলুদার দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে বললেন, কিছু মনে করবেন না, আপনি কি কোনো তদন্ত চালাচ্ছেন? আপনি গোয়েন্দা জেনেই এই প্রশ্নটা করছি। আপনি ঠিকই আন্দাজ করেছেন, বলল ফেলুদা। সে ব্যাপারে প্রচুর সাহায্য হবে যদি আপনি সত্য গোপন না করেন। ভদ্রলোক চোখ বন্ধ করলেন। অনেক সময় যন্ত্রণা বোধ করলে সেটাকে সহ্য করার চেষ্টায় মানুষ যেভাবে চোখ বন্ধ করে, এও সেই রকম। মনে হলো উনি আন্দাজ করেছেন যে ফেলুদার জেরাটা ওর পক্ষে কষ্টকর হবে। ফেলুদা বলল, আপনি হাসপাতালে জ্ঞান হবার পর মুহূর্তে উইল সম্পর্কে কিছু বলতে চাইছিলেন। নরেনবাবু সেইভাবেই চোখ বন্ধ করে রইলেন। উইলের উল্লেখ্য কেন সে সম্বন্ধে একটু আলোকপাত করবেন কি? এবার নরেন বিশ্বাস চোখ খুললেন, তার ঠোঁট নড়ল, কাঁপল, তারপর কথা বেরোলো। আমি আপনার কথার জবাব দিতে বাধ্য নই। নিশ্চয়? নিশ্চয়ই না। তাহলে দেব না। ফেলুদা কয়েক মুহূর্ত চুপ। আমরা সবাই চুপ। নরেনবাবু দৃষ্টি ঘুরিয়ে নিয়েছেন। বেশ, আমি অন্য প্রশ্ন করছি, বলল ফেলুদা। জবাব দেওয়া না দেওয়ার অধিকার কিন্তু আমার। 100 বার। বলুন, ভিক্টোরিয়াকে? ভিক্টোরিয়া? এখানে বলে রাখি, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। আপনার ব্যাগের ভিতরের কাগজপত্র আমি দেখেছি, তাতে একটি স্লিপে। ওহো হো। ভদ্রলোক আমাদের বেশ চমকে দিয়ে হাসিতে ফেটে পড়লেন। ও তো মান্ধাতার আমলের ব্যাপার, আমিও প্রায় ভুলেই গিয়েছিলাম। আমি তখনও চাকরিতে এক অ্যাংলো ইন্ডিয়ান কাজ করতে আমাদের আপিসে, নর্টন, জিমি নর্টন।
বললে তার ঠাকুমার লেখা গুচ্ছের চিঠি রয়েছে তাদের বাড়িতে। সেই চিঠি আমি চোখেই দেখিনি। এই ঠাকুমা নাকি মিউটিনের সময় বহরমপুরে ছিলেন, তখন 5-7 বছর বয়স। চিঠিগুলো পরে লেখা, কিন্তু তাতে তার ছেলেবেলার অভিজ্ঞতার কথা আছে। আজকাল তো এসব নিয়ে বইটই খুব বেরোচ্ছে, তাই নর্টনকে বলেছিলাম কিছু বিলিতি পাবলিশারের নাম দিয়ে দেব। সে নিজে এসব ব্যাপারে একেবারে আনাড়ি। দাঁড়ান, কাগজটা বার করি। নরেনবাবু বা হাত বাড়িয়ে টেবিলের উপরের দেরাজটা খুলে ব্যাগ থেকে তার স্লিপটা বার করলেন। এই যে বোর্ন অ্যান্ড শেপার্ড। ওকে বলতে চেয়েছিলাম খোঁজ করে দেখতে পারে ওখানে ওর ঠাকুমার কোনো ছবি পাওয়া যায় কিনা। আর এই যে সেই পাবলিশারের নামের আদ্যক্ষর। এই কাগজ আর তাকে দেওয়া হয়নি, কারণ নর্টনের জন্ডিস হয়। 1.5 মাস ট্রিটমেন্টে ছিল, তারপর চাকরি ছেড়ে দেয়। ফেলুদা উঠে পড়ল। ঠিক আছে মিস্টার বিশ্বাস, শুধু একটা ব্যাপারে আক্ষেপ প্রকাশ না করে পারছি না। কি ব্যাপার? আপনি ভবিষ্যতে কোনো লাইব্রেরির কোনো বই বা পত্রিকা থেকে কিছু ছিঁড়ে বা কেটে নেবেন না, এটা আমার অনুরোধ। আসি। ঘর থেকে বেরোবার সময় ভদ্রলোক আর আমাদের মুখের দিকে চাইতে পারলেন না। বেনিনন্দন স্ট্রিটের সুরিদ সেনগুপ্তের চাকর একটা ঢাউস বই এনে ফেলুদাকে দিল। প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনের শতবার্ষিকী সংখ্যা। সেটা ফেলুদা সারা রাস্তা কেন যে এত মন দিয়ে দেখল, আর দেখতে দেখতে কেন যে বার তিনেক বোঝো ব্যাপারখানা বলল, সেটা বুঝতে পারলাম না। বোর্ন অ্যান্ড শেপার্ডে ঢুকে ফেলুদা 10 মিনিটের মধ্যে একটা বড় লাল খাম নিয়ে বেরিয়ে এলো। দেখিয়ে বোঝা যায় তার মধ্যে বড় সাইজের ফটো রয়েছে। কিসের ছবি আনলেন মশাই? জিজ্ঞেস করলেন লালমোহন বাবু। মিউটিনি, বলল ফেলুদা। আমি আর লালমোহন বাবু মুখ চাওয়াচাওয়ি করলাম। ফেলুদার কথার মানে ছবিগুলো নট ফর দ্য পাবলিক। গোরস্থানে আর আপনাদের ভেতরে টানবো না, আমি শুধু দেখে আসি সব ঠিক আছে কিনা। আমরা গাড়িটা ঘুরিয়ে গোরস্থানের ঠিক সামনেই পার্ক করলাম। ফেলুদা যখন গেট দিয়ে ঢুকলো, তখন দেখলাম দারোয়ান বরমদাও একটা বেশ বড় রকমের সেলাম ঠুকলো। 10 মিনিটের মধ্যে ফেলুদা ফিরে এসে ওকে বলে গাড়িতে উঠল। ঠিক হলো রাত 10:30টায় আমরা আবার এখানে ফিরে আসছি। আমার মন বলছে আমরা নাটকের শেষ অঙ্কের দিকে এগিয়ে চলেছি। ফেলুদার সঙ্গে এতবার এত জায়গায় ঘুরেছি রহস্যের পিছনে পিছনে। সিকিম, লখনৌ, রাজস্থান, সিমলা, বেনারস, কোনোখানেই অ্যাডভেঞ্চারের কমতি পড়েনি। কিন্তু এই কলকাতাতে বসেই এমন একটা রক্ত হিম করা রহস্যের জালে জড়িয়ে পড়তে হবে, এটা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। বিশেষ করে আজকের দিনটা। লালমোহনবাবু যেটার নাম দিয়েছিলেন ব্ল্যাক লেটার ডে, যদিও সেটাকে আবার পরে বদলিয়ে করলেন ব্ল্যাক লেটার নাইট। আর পার্ক স্ট্রিট সেমেট্রি সম্বন্ধে বলেছিলেন ছেলেবেলায় মেজো জ্যাঠা বুঝিয়েছিলেন ওটাকে বলে গোরস্থান, কারণ ওখানে গোড়াদের সমাধি আছে। এখন মনে হচ্ছে নামটা হওয়া উচিত গেরুস্থান। এমন গেরোই এর আগে পড়েছি কখনো তপেশ, তোমার মনে পড়ছে? সত্যি বলতে কি অনেক ভেবেও মনে করতে পারিনি। লালমোহনবাবু এমনিতেই পাংচুয়াল। গাড়ি হবার পর মেজাজটা আরো মিলিটারি হয়ে গেছে। আগে কড়া নাড়তেন, আজ দেখি নক করলেন। আমরা দুজনেই খেয়ে দিয়ে তৈরি হয়ে বসেছিলাম। আজ ফেলুদার সঙ্গে সঙ্গে আমাকেও হান্টিং বুট পরতে হয়েছে। আমারটা গত বছর কেনা, ওরটা 11 বছরের পুরনো। বোধহয় অবস্থাটা খুব ভালো নয় বলে বিকেলে দেখেছিলাম ও নিজেই সুরতলায় কী সব মেরামতের কাজ করছে। এখন একটু খোঁড়াচ্ছে দেখে মনে হলো মুচি ডাকিয়ে কাজটা করালেই ভালো হতো। এই বিপদের রাতে খোঁড়ালে চলবে কেন? দরজায় টোকা পড়তেই আমরা উঠে পড়লাম। ফেলুদার কাঁধে খয়েরি রঙের শান্তিনিকেতনী ঝোলা, তার ভেতর থেকে লাল খামের খানিকটা বাইরে বেরিয়ে রয়েছে। এখানে বলে রাখি ওরই হুকুম মাফিক আজ সকালে আমরা গাঢ় রঙের পোশাক পরেছি। লালমোহনবাবু পরেছেন একটা কালো টেরিকটের স্যুট। ভদ্রলোক ঘরে ঢুকেই বললেন, মডার্ন মেডিসিন কোথায় পৌঁছে গেল মশাই? একটা নতুন নার্ভ পিল বেরিয়েছে, নামটায় আবার 2 এক্স। ভাবেন ডাক্তারের সাজেশনে ডিনারের পরে একটা খেয়ে নিলুম। এরই মধ্যে সমস্ত শরীরে একটা বেশ কলপ দেওয়া ফিলিং হচ্ছে। তপেশ ভাই, যা থাকে কপালে, লড়ে যাব। কি বলো? কিসের সঙ্গে লড়বেন সেটা অবশ্য উনিও জানেন না, আমিও জানি না। ফেলুদা আগেই ঠিক করেছিল গাড়িটা গোরস্থানের গেট থেকে বেশ কিছুটা দূরে রাখবে।
গাড়ির রংটা আপনার আজকের পোশাকের সঙ্গে ম্যাচ করলে অতটা চিন্তা করতাম না। সেন্ট জেভিয়ার্স ছাড়িয়ে লটন স্ট্রিটের মোড়ের একটু আগেই ও গাড়িটা থামাতে বলল। তোরা এগিয়ে যা, গাড়ি থেকে নেমে বলল ফেলুদা। আমি হরিপদ বাবুকে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে আসছি। আমরা এগিয়ে গেলাম। ফেলুদা কি ইনস্ট্রাকশন দিল জানি না, কিন্তু এটা জানি যে হরিপদ বাবু এ কদিন আমাদের কাণ্ড কারখানা দেখে আর কথাবার্তা শুনে রীতিমতো উৎসাহ পেয়ে গেছেন। এটা ওর হাবে ভাবে বোঝা যায়। মিনিট তিনেকের মধ্যেই ফেলুদা ফিরে এলো, বলল, আপনার লাক ভালো মিস্টার গাঙ্গুলি যে আপনি এমন একটি ড্রাইভার পেয়েছেন। ভদ্রলোকে কাজের দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্ত হওয়া যায়। কি দায়িত্ব দিলেন মশাই? এদিকে গন্ডগোল না হলে কোনো দায়িত্ব নেই, আর হলে ওর উপর বেশ খানিকটা ভরসা রাখতে হবে। এর বেশি আর কিছু ফেলুদা বলল না। লোহার ফটকের সামনে পৌঁছে দেখি সেটা খোলা। ফেলুদাকে ফিসফিস করে জিজ্ঞেস করাতেও ফিসফিস করে উত্তর দিল যে এমনিতে এ সময় খোলা থাকে না, কিন্তু আজ সেটার ব্যবস্থা করা হয়েছে। পাঁচিলের উপর কাঁচ বসানো, টপকানো রিস্কি, তাই এই ব্যবস্থা। কিন্তু বরম দেওয়া আছেন কি? দারোয়ানের ঘরে টিম টিম করে বাতি জ্বলছে, কিন্তু সেখানে কেউ আছে বলে মনে হলো না। আমরা ঘরের আশপাশটা ঘুরে দেখলাম, কেউ নেই। পার্ক স্ট্রিট থেকে আসা ফিকে আলোতে দেখতে পাচ্ছি ফেলুদার ভ্রুকুটি। বুঝলাম দারোয়ানের সঙ্গে যা ব্যবস্থা হয়েছিল তাতে ওর থাকবার কথা। আমরা এগিয়ে গেলাম। আজ আর মাঝখানের সেই পথটা দিয়ে নয়, সেটা দিয়ে কয়েক পা গিয়ে ফেলুদা বায়ে ঘুরল। আমরা সমাধির ভিড়ের মধ্য দিয়ে এগোতে লাগলাম। আকাশ বলছে বেশ জোরে। আকাশে ফালি ফালি মেঘের স্রোত, তার ফাঁক দিয়ে ফিকে আধা চাঁদটাও উঁকি মেরেই আবার লুকিয়ে পড়ছে। সেই চাঁদের আলোতে ফলকের নামগুলো এই আছে, এই নেই। এই আলোতেই বুঝলাম আমরা স্যামুয়েল কাথবার্ট থর্নহিলের সমাধিতে আশ্রয় নিলাম। এটা সরু হয়ে উঠে যাওয়া ওবেলিস্ক নয়, এর নিচে বেদি, বেদির উপর চারিদিকে ঘিরে থাম আর মাথায় গম্বুজ। 3 জন লোকে দিব্যি ঘাপটি মেরে থাকতে পারে। এখানে আলো পৌঁছায় না, তবে সুবিধে এই যে ডান দিকে চাইলে অন্য সমাধির ফাঁক দিয়ে লোহার ফটকের একটা অংশ দেখা যায়। এই গোরস্থানে এখন আমরা ছাড়া কেউ থাকতে পারে না ভেবেই ফেলুদা মুখ খুলল, তবে গলা তুলল না। এটা ছড়িয়ে দিন তো একটু আশেপাশে। ফেলুদা ঝোলা থেকে একটা ছিপি আটা বোতল বার করে লালমোহন বাবুর দিকে এগিয়ে দিয়েছে। ছড়িয়ে? কার্বলিক অ্যাসিড, সাপ আসবে না। চারিদিকে হাত চারিক দূর অবধি ছিটিয়ে দিলেই হবে। লালমোহনবাবু আজ্ঞা পালন করে 1 মিনিটের মধ্যেই ফিরে এসে বললেন, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। সাপের ভয়টা মশাই নার্ভ পিলেও যায় না। ভূতের ভয় গেছে? টোটালি। ব্যাং ডাকছে, ঝিঝি ডাকছে। একটা ঝিঝি বোধহয় আমাদের পাশের কবরই আস্তানে গেড়েছে। চলন্ত মেঘের এক একটা খণ্ড বোধহয় একটু বেশি ঘন বলেই অন্ধকারটা হঠাৎ হঠাৎ গাঢ় হয়ে উঠছে। তার ফলে সমাধিগুলো তালগোল পাকিয়ে চোখের সামনে একটা জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আবার যেই চাঁদ বেরোচ্ছে অমনি সমাধিগুলোর এক পাশে আরো পড়ে সেগুলোর পরস্পর থেকে আলগা হয়ে যাচ্ছে। ফেলুদা পকেট থেকে চকলেট বার করে আমাদের দিকে দিয়ে নিজে দুটো মুখে পুরল। গাড়ির শব্দ ক্রমেই কমে আসছে। 1, 2, 3 করে সেকেন্ড গুনে হিসেব করে দেখলাম একটানা প্রায় আধ মিনিট ধরে ব্যাং ঝিঝি আর দমকা হাওয়ায় পাতার সরসর শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। মিডনাইট, চাপা স্বরে বললেন লালমোহনবাবু। মিডনাইট কেন বললেন? আমি 2 মিনিট আগে হাত নাড়িয়ে আমার রিস্ট ওয়াচে চাঁদের আলো ফেলিয়ে দেখেছি বেজেছে 11:25। জিজ্ঞেস করাতে বললেন, না এমনি বলছি, মিডনাইটের একটা বিশেষ আছে তো। কি গোরস্থানে মিডনাইট তো, তার একটা বিশেষ আছে, কোথায় যেন পড়েছি। তখনই ভূত বেরোয়। লালমোহনবাবু কয়েকবার এক্স এক্স বলে শেষের বার এক্স এর শটাকে সাপের মতো কিছুক্ষণ টেনে রেখে চুপ মেরে গেলেন। আমার পাশে একটা প্রায় শোনা যায় না খচ শব্দ থেকে বুঝলাম ফেলুদা হাতের আড়ালে দেশলাই জ্বালালো। তারপর হাতের আড়ালেই একটা 4 মিনিট ধরিয়ে হাতের আড়ালেই টান দিয়ে ধোঁয়া ছাড়ল। আকাশে মেঘ বাড়ছে, গাড়ির আওয়াজ হাওয়া, হাওয়ার আওয়াজ হাওয়া, সব সারা, সব শব্দ শেষ। কাছের ঝিঝি ঠান্ডা, আমার শরীর ঠান্ডা,
গলা শুকনো, ঠোঁট চেটে ঠোঁট ভিজল না। চিয়ের পর এক গাদা ফলা দিয়ে একটা পেঁচা ডাকা শুরু করলো। একসঙ্গে দুটো থাপ্পড়ের আওয়াজে বুঝলাম লালমোহনবাবু হাত দিয়ে হাই স্পিডে কান ঢাকলেন। ফেলুদা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একটা গাড়ি থেমেছে। কত দূরে সেটা এত রাত্রে বোঝা যাবে না। দরজা বন্ধর শব্দ। মন বলছে শব্দটা উত্তরে, পার্ক স্ট্রিট থেকে নয়, পশ্চিমের রডন স্ট্রিট থেকে। ওদিকে গেট নেই, পাঁচিল আছে। পাঁচিলের উপর কাঁচ বসানো। আমাদের চোখ তবু লোহার গেটের দিকে। লালমোহনবাবু মুখ খুলতে যাচ্ছিলেন। ফেলুদা আমার কাঁধের উপর দিয়ে হাত বাড়িয়ে ওর কাঁধে চাপ দিয়ে থামিয়ে দিল। কিন্তু কেউ তো আসছে না গেটের দিকে। হয়তো গাড়ি অন্য কোথাও অন্য কারণে থেমেছে। কত বাড়ি তো রয়েছে চারপাশে। হয়তো কেউ নাইট শো দেখে ফিরল। আশা করি তাই। তাহলে আর এই গাড়িটা নিয়ে ভাববার কিছু থাকে না। ফেলুদা কিন্তু শটান দাঁড়িয়ে আছে, পিছনের দেয়ালের সঙ্গে সেধিয়ে। তার সামনেই একটা থাম। চারিদিকে বাদুড়ে অন্ধকার। কেউ দেখতে পাবে না আমাদের, কিন্তু আমরা তাদের দেখব কি করে? যদি তারা এসে থাকে। দেখবার দরকার নেই, একটু পরেই সেটা বুঝতে পারলাম। চোখের দরকার নেই, কাজ করবে কান। ঝুপ 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 ঝুপ। মাটি খোঁড়ার শব্দ। কিছুক্ষণ চলল শব্দ। আমরা রুদ্ধশ্বাসে শুনছি। ঝুপ ঝুপ। শব্দ থেমে গেল। একটা আলো। দূরে দুটো ওবেলিস্কের ফাঁক দিয়ে ঘাসের উপর ক্ষীণ আলো, প্রতিফলিত আলো। আলোটা স্থির নয়, দুলছে, নড়ছে, খেলছে। টর্চের আলো। এবার নিভে গেল। পাঁচিল টপকে এসেছে। রাত চেপে মন্তব্য করলো ফেলুদা। তারপর বলল, ফলো করব। বুঝলাম আবার গাড়ির আওয়াজের অপেক্ষা করছে ফেলুদা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। স্ট্রেঞ্জ, বলল ফেলুদা। কোনো শব্দ আসছে না। আর পার্ক স্ট্রিট থেকে, রডন স্ট্রিট থেকেও না। যে গাড়িটা এসেছিল সেটা থেমেই আছে। তাহলে আরও 2 মিনিট গেল। আবার মেঘে ফাটল। চাঁদ বেরোলো। কেউ কোথাও নেই। ধর এটা। ফেলুদা তার ঝোলাটা আমায় দিয়ে ঘাসে নামলো। যেদিকে আলোটা দেখেছিলাম সেদিকে এগিয়ে গেল। ভয় নেই, ওর পকেটে কোল্ট 32। মন বলছে শিগগিরই তার গর্জনে এই গোরস্থানের জমাট নিস্তব্ধতা খান খান হতে চলেছে। কিন্তু পা যে খোঁড়া ওর, সামান্য হলেও খোঁড়া। কেন যে সর্দারি করে নিজে জুতো সারাতে গেল জানি না। কিন্তু কই কোল্টের গর্জন? ভুল করলেন। ঘর ঘরে গলায় বললেন জটায়ু, তোমার দাদা ভুল করলেন। আর যেন কথা না বলি, তাই আমি জিভ দিয়ে সাপের মতো শব্দ করে ওকে থামিয়ে দিলাম। ফেলুদা কয়েক পা এগিয়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেছে। ঘুরছে ওই সমাধি স্তম্ভগুলোর মধ্যে কিছুই বুঝতে পারছি না। একটা শব্দ পাওয়া গেল কি? কানের ভুল নিশ্চয়ই। মিডনাইট? এটা কোন ঘড়ি? সেন্ট পালস? হাওয়া ওদিক থেকেই। পশ্চিমে হাওয়া হলে রাত্রিরে আলিপুরের চিড়িয়াখানার সিংহের গর্জন শোনা যায় আমাদের বালিগঞ্জের বাড়ি থেকে। ওই যে গাড়ির শব্দ। দরজা বন্ধ হলো। স্টার্ট নিল। তারপর উস। আর বসে থাকা যায় না। ভয় করছে না, শুধু ভাবনা। উঠে পড়লাম দুজনেই। লালমোহনবাবুর বিড়বিড়ানিতে কান দেব না, সময় নেই। এগিয়ে গেলাম দ্রুত পায়ে। মেরি এলিসের কবর। কবরের দেওয়ালে হাত ঘষে ঘষে এগোচ্ছি। জটায়ু আমার শার্ট খামচে আছেন পিছন থেকে। পায়ের তলায় ঘাস এখনও ভিজে, এখনও ঠান্ডা। জন মার্টিনের কবর। সিনথিয়া কোলেট, ক্যাপ্টেন এভান্স। এবার একটা ওবেলিস্ক, কালো ফলকের উপরে। খচ। পায়ের তলায় কি জানি পড়ল। মৃদু শব্দ করে চেপটে গেল। পা সরিয়ে নিচের দিকে চাইলাম। চাঁদের আলো রয়েছে। হাতে তুলে নিলাম জিনিসটা। চারমিনারের প্যাকেট। খালি না, অনেক সিগারেট আছে ভেতরে, সব চ্যাপটা। ফেলুদা? আর কিছু মনে নেই, কেবল মুখের উপর একটা চাপ আর লালমোহনবাবুর এক চিলতে আর্তনাদ। জ্ঞান হয়ে প্রথমেই মনে হলো পুরীর সমুদ্রের ধারে রয়েছি। এত হাওয়া সমুদ্রের ধারেই হয়। কান ঠান্ডা, নাক ঠান্ডা, চুল উঠছে। কিন্তু জল কোথায়? বালি? ঢেউ কোথায়? এই গর্জন তো ঢেউয়ের গর্জন নয়, এ তো চলন্ত গাড়ির শব্দ।
অন্ধকারের মধ্যে খোলা রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা। গাড়ির পেছনে বসে আছি আমি মাঝখানে, ডান পাশে লালমোহনবাবু, বাইরে যে লোক তাকে চিনি না, দেখিনি কখনো। সামনে ড্রাইভারের মাথায় পাগড়ি, তার পাশে আরেকটা লোক। কেউ কথা বলছে না। একটু মাথা তুলতেই পাশের লোকটা ঘাড় ফিরিয়ে দেখল। আধা গুন্ডা টাইপের চেহারা। কোনো ধমক দিল না। কেন দেবে? আমাদের ভয় করার তো কোনো কারণ নেই। আমাদের কাছে কোনো হাতিয়ার নেই। হাতিয়ার ফেলুদার আছে। সে এই গাড়িতে নেই, সে কোথায় জানি না, কিন্তু ফেলুদার সেই ঝোলাটা আমার মাথার পেছনে, কাচের সামনের তাকটায়। ঝোলার স্ট্যাপটা আমার গালের পাশে অবধি ঝুলে আছে। মিডনাইট। পাশে থেকে বলে উঠলেন জটায়ু। আমি আর চোখে দেখলাম ওর চোখ এখনো বোঝা। মিডনাইট মা, জয় মা, মা সন্তোষী, মিডনাইট। বকমত। পাশের লোক শাসালো, আবার ঝিমুনি, আবার অন্ধকার। গাড়ির শব্দ মিলিয়ে এলো। এরপর আবার যখন চোখ খুললো তখন মন বলছে দেখব কোনো মন্দিরের ভেতর বসে আছি। না, মন্দির না, গির্জা। এ তো পিতলের দেশে ঘন্টা নয়, এর সুর বিলেতি। কিন্তু দেখলাম এটা মন্দির নয়, এটা বৈঠকখানা। মাথার উপর ঝাড় লণ্ঠন, তবে সেটা জ্বলছে না। ঘরে বেশি আলো নেই, কেবল একটা ল্যাম্প। সেটা একটা মখমলে মোড়া সোফার পাশে একটা টেবিলের উপর রাখা। আমিও বসে আছি মখমলের সোফায়। বসে না, আধ শোয়া। আমার পাশেই লালমোহনবাবু, তার চোখ বন্ধ। আমার ডান দিকে পরের সোফাটায় বসে আছে ফেলুদা, তার মুখ গম্ভীর। তার কপালের ডান দিকে একটা অংশ কালো হয়ে ফুলে আছে। পায়ে আমাদের দিকে মুখ করে দাঁড়িয়ে একটা লোক, যাকে আমরা প্যারেলাল বলে চিনি। তার হাতে রিভলভার, কোল্ট 32, নির্ঘাত ফেলুদারটা। আরও 3 জন লোক দাঁড়িয়ে আছে আমাদের দিকে মুখ করে। কেউ কোনো কথা বলছে না। কথা বলার লোক বোধহয় এখনো আসেনি। আমাদের সামনে সবচেয়ে যে বড় সোফা, তার মখমলের রং কালো, সেটা এখনো খালি। মনে হয় সেটা কারোর অপেক্ষায় রয়েছে, বোধহয় মিস্টার চৌধুরী। কিন্তু এটা আলিপুরের কোনো হালের বাড়ি নয়। এই বাড়ি আদিকালের। এর সিলিং 20 হাত উঁচু, লোহার পরিবর্গা। এর দরজা দিয়ে ঘোড়া ঢুকে যায়। আরও আছে ঘড়ি, ঝুলনো আর দাঁড়ানো ঘড়ি। তার মধ্যে একটা প্রায় 1.5 মানুষ উঁচু। আমার ডান দিকে এই ঘড়িগুলোই বাজছিল একটু আগে, এখনো মাঝে মাঝে বেজে উঠছে। রাত 2টো। ফেলুদার সঙ্গে একবারই চোখাচোখি হয়েছে। ওর চোখের ভাষাটা আমি জানি বলেই ভরসা পেয়েছি। ওর চোখ বলছে, ঘাবড়াসনি, আমি আছি। গুড মর্নিং মিস্টার মিটার। বিলিতি নিয়মে রাত 12টার পরই মর্নিং। ভদ্রলোককে দেখতে পাইনি, কারণ ল্যাম্পের ঠিক পিছন দিকের দরজা দিয়ে ঢুকেছেন, এখনও মখমল। আগের বার যা দেখেছিলাম তার চেয়ে বেশি। না হবার কোনো কারণ নেই। এখন উনি আপ, ফেলুদা ডাউন। ওতে কি আছে পেয়ারেলাল? ওটা সার্চ করা হয়েছে ভালো করে? ভদ্রলোকের চোখ গেছে ফেলুদার ঝোলার দিকে। ওটা যে কখন ফেলুদার কাছে চলে গেছে জানি না। পেয়ারেলাল জানালো যে ওতে বই খাতার ছবি ছাড়া কিছুই নেই। একটা বোতল ছিল, সরিয়ে রাখা হয়েছে। কিছু মনে করবেন না, এইভাবে ধরে আনার জন্য। গলায় একটু বেশি পালিশ দিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে কথাটা বললেন মিস্টার চৌধুরী। ভাবলাম পেরিগাল রিপিটার সম্পর্কে যখন আপনার এতই কৌতূহল, তখন জিনিসটা আমার হাতে এসে পড়ার মুহূর্তে আপনি থাকলে হয়তো খুশি হবেন। ক্যা বলো অন্ত? সাফা হওয়া ঘড়ি? একজন বৃদ্ধ মাথা নেড়ে বলল, ঘড়ি সাফা হয়ে এলো, এক্ষুনি আসবে। 200 ইয়ার্স গ্রেভের মধ্যে পড়েছিল, বললেন মিস্টার চৌধুরী। উইলিয়াম এই কথাটা আমাকে আগে বলেনি। বলেছে তার কাছে পেরিগাল ঘড়ি আছে, অথচ আনবো করে দেরি করছে। তারপর চাবড়িতে বলল ঘড়ি আছে মাটির নিচে, তাই দেরি হচ্ছে। ডেড বডির পাশে পড়েছিল, তাই বললাম বুরুশ দিয়ে ঝাড়ু দিয়ে সাফা না করে আমার কাছে আনবে না। ডেটলের পোঁছ দিয়ে দেবার কথাও বলেছি। ফেলুদা শটান চেয়ে আছে মিস্টার চৌধুরীর দিকে। মুখ দেখে তার মনের ভাব বোঝার উপায় নেই। আমাদের ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করেছিল, ওকে মাথায় বাড়ি মেরে। আপনি কোত্থেকে জানলেন এই ঘড়ির কথা মিস্টার মিটার? প্রশ্ন করলেন মহাদেব চৌধুরী। 19 শতাব্দীর একটা ডায়েরি থেকে, যার ঘড়ি তার মেয়ের ডায়েরি। ডায়েরি? চিঠি না? না, ডায়েরি। মিস্টার চৌধুরী তার বিলিতে সিগারেটের প্যাকেটটা বার করেছেন পকেট থেকে, আর সেই সঙ্গে সোনার লাইটার আর সোনার হোল্ডার।
আপনার সঙ্গে উইলিয়ামের পরিচয় নেই? হোল্ডারে সিগারেট ঢোকালেন মিস্টার চৌধুরী। উইলিয়াম নামে আমি কাউকে চিনি না। ফস করে মিস্টার চৌধুরী ডান হিল লাইটার জ্বলে উঠল। তাহলে ওই ডায়েরি পড়েই আপনার ঘড়িটার উপর লোভ হয়েছিল? লোভ জিনিসটা তো আপনার একচেটিয়া মিস্টার চৌধুরী। মখমলের উপর মেঘের ছায়া, 2 আঙ্গুলে ধরা হোল্ডারটাই ঈষৎ কাঁপছে। আপনি মুখ সামলে কথা বলবেন মিস্টার মিটার। সত্যি কথা বলতে আমি মুখ সামলাই না মিস্টার চৌধুরী। আমার উদ্দেশ্য ছিল ঘড়ি যাতে গডউইনের কবরেই থাকে, আপনার মতো লোকের হাতে। ফেলুদার কথা শেষ হলো না। একজন লোক হাতে একটা সিল্কের রুমালের উপর একটা জিনিস এনে মিস্টার চৌধুরীকে দিল। চৌধুরী জিনিসটা হাতে তুলে নেবার সঙ্গে সঙ্গে আমার পাশ থেকে একটা গোঙানির শব্দ উঠল। লালমোহন বাবুর জ্ঞান হয়েছে, আর হয়েই মিস্টার চৌধুরীর হাতের জিনিসটা দেখেছেন। জিনিসটা খুব ভালো করেই চেনেন। মিস্টার চৌধুরীর অবস্থা যে কী হলো সেটা আমার পক্ষে লিখে বোঝানো খুব মুশকিল। ফেলুদাকেই বলতে শুনেছি যে গানের 7 সুর আর রামধনুর 7 রঙের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু একটা মানুষের গলায় আর মুখে এত কম সময়ে এত রকম সুর আর এত রকম রং খেলতে পারে সেটা ভাবতে পারিনি। গালাগাল যা বেরোলো মানুষটার মুখ দিয়ে সেটা শোনা যায় না, বলা যায় না, লেখা যায় না। ফেলুদা অবশ্যই নির্বিকার, আমি বুঝতে পারছি এটা তারই কীর্তি। কাল যখন দুপুরে 10 মিনিটের জন্য সে গোরস্থানে ঢুকেছিল তখনই সে এই কাজটা করে এসেছে, কিন্তু আসল ঘড়ি কি তাহলে নেই? কুককেলভির ঘড়িটাকে মিস্টার চৌধুরী উন্মাদের মতো ছুঁড়ে ফেলে দিলেন তার ডান পাশে খালি সোফাটার দিকে, আর তারপরেই তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, विलियम साहब को बुलाओ और वो रिवॉल्वर दो हमको। प्यारेलाल रिवॉल्वरটা নিয়ে মিস্টার চৌধুরীর হাতে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। মিস্টার চৌধুরী 2-1 স্কাউন্ড্রেল, সুইন্ডলার ইত্যাদি বলে সোফা ছেড়ে অত্যন্ত অসহিষ্ণুভাবে পায়চারি শুরু করলেন। এবার প্যারেলাল সেই পিছনের দরজাটা দিয়ে আরেকটা লোককে সঙ্গে নিয়ে ঢুকলো। আবছা অন্ধকারে দেখলাম তার কাঁধ অবধি লম্বা মাথার চুল আর ঠোঁটের দুপাশে ঝুলে থাকা গোফ, পরনে প্যান্ট, শার্ট আর সুতির কোট। কি ঘড়ি নিয়ে এসেছো তুমি কবর খুঁড়ে? বজ্র গম্ভীর গলায় প্রশ্ন করলেন মিস্টার চৌধুরী। তিনি আবার সোফায় গিয়ে বসেছেন, তার হাতে এখনো রিভলভার, দৃষ্টি এখনো ফেলুদার দিকে। যা পেয়েছে তাই এনেছে মিস্টার চৌধুরী, আগন্তুক কাতর স্বরে জবাব দিল। আপনাকে ঠকিয়ে আমি কি পার পাবো? আপনি এত বড় এক্সপার্ট, তাহলে সে চিঠির কথা কি মিথ্যে? ঘর কাঁপিয়ে প্রশ্ন করলেন মহাদেব চৌধুরী। তা কি করে জানবো মিস্টার চৌধুরী? ওটার উপর ভরসা করেই তো সব কিছু। এই তো সেই চিঠি, দেখুন না। আগন্তুক একটা পুরনো চিঠি বার করে মিস্টার চৌধুরীর হাতে দিল। চৌধুরী সেটায় চোখ বুলিয়ে বিরক্তভাবে সেটাকে ছুঁড়ে ফেলে দিল পাশের সোফার উপর। আর ঠিক সেই সময় হেসে উঠল ফেলুদা, প্রাণ খোলা হাসি। এমন হাসি ওকে অনেকদিন হাসতে দেখিনি। হাসির কি পেলেন আপনি মিস্টার মিটার? গর্জন করে উঠলেন মহাদেব চৌধুরী। কোনো মতে হাসিটাকে একটু চেপে ফেলুদা উত্তর দিল, আপনার এত নাটকীয় আয়োজন সব ভেস্তে গেল দেখে হাসি পেল মিস্টার চৌধুরী। চৌধুরী রিভলভার হাতে আবার সোফা ছেড়ে উঠে পুরো কার্পেটের উপর দিয়ে নিঃশব্দে হেঁটে এগিয়ে এলেন ফেলুদার দিকে। আমার নাটক কি শেষ হয়ে গেছে ভাবছেন মিস্টার মিটার? আসল ঘড়ি যা আপনার কাছে নেই তার কি বিশ্বাস? আপনি তো গোরস্থানে অনেকবার গেছেন, আজও তো উইলিয়ামের আগে আপনি পৌঁছেছেন। আপনার কাছে ঘড়ি থাকলে সে ঘড়ি কাত না করে কি আমি ছাড়ব? আপনি যেখানে সেটা লুকিয়ে এসেছেন সেখান থেকেই আপনাকে সেটা বার করে দিতে হবে মিস্টার মিটার। আর ঘড়ি যদি নাও থেকে থাকে, এই চিঠি যদি মিথ্যে হয়ে থাকে, তাহলেও যে আমি আপনাকে ছেড়ে দেব এটা কি করে ভাবছেন? আপনার সব ব্যাপারে নাক গলানোর অভ্যাসটা যে আমার পক্ষে বড্ড অসুবিধাজনক মিস্টার মিটার। কাজেই নাটক ফুরিয়েছে কি বলছেন? নাটক তো সবে শুরু। ফেলুদার গলায় এবার আমার একটা খুব চেনা সুর দেখা দিল। এটাও নাটকের চরম মুহূর্তে ব্যবহার করে। লালমোহনবাবু বললেন, এই সুরটা নাকি ওকে তিব্বতে সিঙার কথা মনে করিয়ে দেয়। আপনি ভুল করছেন মিস্টার চৌধুরী। নাটক এখন আমার হাতে, আপনার হাতে নয়। এই মুহূর্ত থেকে আমি নাটকটা চালাবো। আমি বিচার করব আপনাদের দুজনের মধ্যে কার অপরাধ বেশি, আপনার না যিনি উইলিয়াম বলে। ঘরে তোলপাড় ব্যাপার। উইলিয়াম একটা প্রচণ্ড লাফ দিয়ে তার সামনে দাঁড়ান,
পেয়ারেলালকে এক ঘুষিতে ধরাশায়ী করে বাইরের দরজার দিকে ধাওয়া করেছে। চৌধুরীর রিভলভারের গুলি তাকে হাত দুয়েকের জন্য মিস করে দরজার বাঁ দিকের একটা দাঁড়ানো ঘড়ির কাচের ডায়াল খান খান করে দিল, আর সবাইকে অবাক করে দিয়ে সেই সঙ্গে শুরু হয়ে গেল সেই জখম ঘড়ির ঘণ্টার ধ্বনি। মিস্টার উইলিয়ামকে ধরতে আরও দুজন লোক ছুটছে, কিন্তু তারা বেশি দূর যেতে পারল না। তাদের পথ আটকেছে কয়েকজন সশস্ত্র লোক। তারা এবার উইলিয়াম সমেত সকলকে নিয়ে বৈঠকখানায় এসে ঢুকল। সামনের ভদ্রলোককে দেখে বলে দিতে হয় না ইনি একজন পুলিশ ইন্সপেক্টর, সঙ্গে আরও 5 জন পুলিশ কনস্টেবল ইত্যাদি। আর সবার পিছন দিয়ে সাগ্রহে উকি দিচ্ছেন লালমোহন বাবুর ড্রাইভার হরিপদ দত্ত। সাবাস হরিপদ বাবু, বলল ফেলুদা, আপনি তো ফেলু মিত্তির। ঠিক লোকের দিকে চেয়েই প্রশ্নটা করলেন ইন্সপেক্টর মশাই। কি ব্যাপার বলুন তো? মিস্টার চৌধুরীকে তো চিনি, কিন্তু ইনি কে, যিনি পালাচ্ছিলেন? ফেলুদা এর উত্তর দেবার আগে হতভম্ব মহাদেব চৌধুরীর হাত থেকে নিজের রিভলভারটি অনায়াসে বার করে নিয়ে বলল, থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। এবার আপনি কাইন্ডলি আপনার নিজের জায়গায় গিয়ে বসুন তো। নাটকের অংশটা দেখার সুবিধে হবে, আর তাছাড়া আপনাকে কালো মখমলে মানায় বড্ড ভালো। আর মিস্টার উইলিয়াম তো... ফেলুদার দৃষ্টি ঘুরে গেছে। আপনার চুল আর গোফটাতে কিন্তু আপনাকে হুবহু আপনার প্রপিতামহের মতোই দেখাচ্ছে। ও দুটো খুলবেন কি দয়া করে? পুলিশ টান দিতেই উইলিয়ামের গোফ আর পরচুলা খুলে এলো, আর অবাক হয়ে দেখলাম উইলিয়ামের জায়গায় দাঁড়িয়ে আছেন নরেন বিশ্বাসের ভাই গিরিন বিশ্বাস। এবার বলুন তো মিস্টার বিশ্বাস, বলল ফেলুদা, আপনার পুরো নামটা কি? কেন, আমার নাম আপনি জানেন না? আপনার এখন দুটো নাম জানা যাচ্ছে, এই দুটো জুড়েই বোধহয় আপনার আসল নাম, তাই না? উইলিয়াম গিরীন্দ্রনাথ বিশ্বাস, তাই না? অন্তত প্রেসিডেন্সি কলেজ ম্যাগাজিনে তো গোল্ড মেডেলিস্টদের তালিকায় তাই বলছে। আর আপনার ভাইয়ের নাম বলছে মাইকেল নরেন্দ্রনাথ বিশ্বাস। ভিজিটিং কার্ডের এমটা হয়ে যাচ্ছে মাইকেল, তাই না? আপনার বাংলা নামটা ব্যবহার করতেন বলেই বোধহয় নরেনবাবু ভিজিটিং কার্ডে MN না ছেপে NM ছেপেছিলেন, তাই না? গিরিনবাবু চুপ। বোঝাই যাচ্ছে ফেলুদা ঠিকই বলেছে। আপনার দাদা আপনাকে কি বলে ডাকেন, মিস্টার বিশ্বাস? তাতে আপনার কি প্রয়োজন? আপনি যখন বলবেন না তখন আমিই বলছি। উইল বলে ডাকেন আপনার দাদা। হাসপাতালে জ্ঞান হবার পর তিনি আপনার নাম উচ্চারণ করেছিলেন 2 বার, তাই না? এবার ফেলুদা লাল খামটা থেকে একটা বড় ছবি টেনে বার করলো। দেখুন তো গিরিনবাবু এদের চেনেন কিনা। এ ছবি হয়তো আপনাদের বাড়িতেও নেই, কিন্তু বোর্ন অ্যান্ড শেপার্ডে ছিল। স্বামী স্ত্রীর ছবি, যাকে বলে ওয়েডিং গ্রুপ। ভদ্রলোকের চেহারার সঙ্গে গিরিনবাবুর চেহারার আশ্চর্য মিল। আর ভদ্রমহিলা মেম সাহেব। ফেলুদা বলল, চিনতে পারছেন এদের? ইনি হচ্ছেন পার্বতীচরণ, অর্থাৎ PC বিশ্বাস, আপনার প্রপিতামহ। ইনি যে খ্রিস্টান হয়েছিলেন সেটা তো এর পোশাক দেখেই বোঝা যাচ্ছে। আর এই মহিলাটি হচ্ছে টমাস গডউইনের নাতনি। ওই চিঠিটা যিনি লিখেছেন তিনি ভিক্টোরিয়া গডউইন। এর কুমারী অবস্থার ছবিও বোর্ন অ্যান্ড শেপার্ডে রয়েছে। এই ভিক্টোরিয়া আপনার প্রপিতামহের মতো একজন নেটিভ খ্রিস্টানকে ভালোবেসে তার ঠাকুরদার বিরাগভাজন হয়েছিলেন, কিন্তু মৃত্যুশয্যায় টম গডউইন ভিক্টোরিয়াকে ক্ষমা করে যান। তার 1 বছর পরেই পার্বতীচরণ ভিক্টোরিয়াকে বিয়ে করেন। তার মানে হচ্ছে এই যে কলকাতায় একটি নয় 2টি পরিবারের সঙ্গে টম গডউইনের নাম জড়িত রয়েছে, একটি রিপন লেনে আর একটি নিউ আলিপুরে। আর আশ্চর্য এই যে দুজনের কাছেই এমন দলিল রয়েছে যাতে টমাসের ঘড়ির উল্লেখ রয়েছে। এক হলো ভিক্টোরিয়ার এই চিঠি, আর আরেক হলো টমাসের মেয়ে শার্লট গডউইনের ডায়েরি। আশ্চর্য ঘটনা, গল্পকে হার মানায়। ভিক্টোরিয়ার লেখা চিঠির একটা তাড়া বহুকাল থেকেই নাকি নরেনবাবুদের বাড়িতে রয়েছে, পুরনো ট্রাঙ্কের মধ্যে, কিন্তু কেউ গরজ করে পড়েনি। সুতরাং পুরনো কলকাতা নিয়ে লিখতে শুরু করার পর নরেনবাবু চিঠিগুলো পড়েন, তখনই টমাস গডউইনের ঘড়ির ঘটনাটা জানতে পারেন, আর ভাইকে সে সম্বন্ধে বলেন।
ফেলুদা হঠাৎ প্রশ্ন করল, আপনার কি রেসের মাঠে যাবার অভ্যেস আছে মিস্টার বিশ্বাস? ভদ্রলোক কিছু বলার আগে মিস্টার চৌধুরী খেকিয়ে উঠলেন। আমার কাছ থেকে টাকা আগাম নিয়ে সব ঘোড়ার পিছনে খুইয়েছে, আর এখন কবর ঘুরে কুক কেলভির ঘড়ি এনে হাজির করেছে, অকর্মা কোথাকার। ফেলুদা চৌধুরীর কথায় কান না দিয়ে গিরিনবাবুকেই উদ্দেশ্য করে বলে চলল, তার মানে টম গডউইনের একটি গুণ আপনি পেয়েছেন, আর সেই কারণেই বোধহয় এত বড় একটা ঝুঁকি নিয়েছিলেন। উত্তরটা এলো বেশ ঝাঁজের সঙ্গে। মিস্টার মিত্তির, আপনি ভুলে যাচ্ছেন যে 100 বছর পেরিয়ে গেলে কবরের ভিতরের কোনো জিনিসের উপর কোনো ব্যক্তি বিশেষের আর কোনো অধিকার থাকে না। ওই ঘড়িটা এখন আর টম গডউইনের সম্পত্তি নয়। সেটা জানি মিস্টার বিশ্বাস, ও ঘড়ি সরকারের সম্পত্তি, আপনারও নয়। কিন্তু কথাটা হচ্ছে, আপনার অপরাধ তো শুধু ঘড়ি চুরির চেষ্টা নয়, অন্য অপরাধও যে আছে। কি অপরাধ? গিরিন বিশ্বাস এখনো একগুঁয়ে ভাব করে চেয়ে আছে ফেলুদার দিকে। এবার ফেলুদা তার পকেট থেকে ছোট্ট একটা জিনিস বার করলো। দেখি তো, এই বোতামটা আপনার ওই কোটটা থেকেই পড়েছে কিনা, যে কোটটা আপনি এই 2-3 দিন আগে হংকং লন্ড্রি থেকে নিয়ে এলেন। ফেলুদা বোতাম নিয়ে এগিয়ে গেল। এই দেখুন, মিলে যাচ্ছে। তাতে কি প্রমাণ হলো? প্রশ্ন করলেন গিরিনবাবু। এটা খুলে পড়ে যায় গোরস্থানে। আমি তো অস্বীকার করছি না যে সেখানে গিয়েছিলাম। আমি যদি বলি এটা আপনার কোট নয়, আপনার দাদার কোট, তাহলে স্বীকার করবেন কি? কি আবল তাবল বকছেন আপনি? আবল তাবল আমি বকছি না মিস্টার বিশ্বাস, আপনি বকছেন। কাল আমার বাড়িতে এসে বকেছেন, আবার এখানে বকছেন। এ কোট আপনার দাদার। এটা পরে তিনি গোরস্থানে গিয়েছিলেন সেই ঝড়ের দিন। গিয়ে দেখেন গডউইনের কবর খোঁড়া হচ্ছে, আপনি রয়েছেন। তিনি আপনাকে বাধা দিতে চান, আপনি তার মাথায় বাড়ি মারেন, লাঠি বা ওই জাতীয় কিছু দিয়ে। নরেনবাবু অজ্ঞান হয়ে পড়েন। আপনি হয়তো তাকে মেরেই ফেলতেন, কিন্তু সেই সময়টা ঝড়টা আসে, আপনি পালাতে যান, গাছ পড়ে। গিরিনবাবু আবার বাধা দিলেন। আমার দাদাকে আপনি মিথ্যাবাদী বানাতে চান? তিনি বলেছেন তার মাথায় গাছের ডাল। কিন্তু ফেলুদার কথা আটকানো এখন সহজ নয়। সে বলেই চলল, গাছের ডাল ভেঙে পড়ে আপনার পিঠে, আপনার গায়ে কোট ছিল না। পিঠের জখম ঢাকবার জন্য আপনি দাদার কোট খুলে নিজে পড়েন। কোটের বোতাম ছিঁড়ে যায়, পকেট থেকে মানিব্যাগ পড়ে যায়, আপনার নিজের পকেট থেকে রেসের বই। গিরিনবাবু আবার পালাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। এবার ফেলুদাই তাকে ধরে তার কোটটা খুলে দিয়ে দেখিয়ে দিল তার টেরিলিনের শার্টের নিচে ব্যান্ডেজটা। আপনার দাদা আপনাকে বাঁচাবার জন্য অনেক মিথ্যে বলেছেন গিরিনবাবু, কারণ তিনি আপনাকে অত্যন্ত বেশি রকম স্নেহ করতেন। ফেলুদা এবার তার ঝোলাটায় কুক কেলভির ঘড়িটা আর ভিক্টোরিয়ার চিঠিটা ভরে নিয়ে সেটা কাঁধে নিয়ে হতভম্ব মিস্টার চৌধুরীর দিকে ফিরে বলল, আপনার সব ঘড়িতে একসঙ্গে 12টা বাজলে কেমন শোনায়? সেটা শোনার আর সুযোগ হলো না, হবে হয়তো একদিন। 3 বার ডাকার পর জটায়ু উঠলেন। তিনি যে এর ফাঁকে আবার হুঁশ হারিয়ে নাটকের আসল দৃশ্যটাই মিস করে গেছেন, সেটা এতক্ষণ বুঝতে পারিনি। এসব লোককে দাবিয়ে রাখা যায় না রে, পুলিশও কিছু করতে পারে না। মহাদেব চৌধুরীর মতো লোকগুলো এক একটা হিটলার। কাজ বুঝিয়ে নিতে এরা কত লোককে যে টাকার জোরে হাতের মুঠোর মধ্যে করে রাখে তার ঠিক নেই। আমরা 3 জনে পেনেটির গঙ্গার ঘাটে এসে বসেছি। চৌধুরীর বাড়ি থেকে মিনিট 5 পথ এই ঘাট। পূব আকাশের রং দেখে মনে হচ্ছে সূর্য এই উঠল বলে। হরিপদবাবু অক্ষরে অক্ষরে ফেলুদার নির্দেশ পালন না করলে আজ আমাদের কি যে দশা হতো জানি না। একজন লোকের কতখানি দায়িত্ব জ্ঞান থাকলে তবে আমাদের গাড়ির পেছনে ধাওয়া করে এসে শটান গিয়ে থানায় খবর দেয়, সেটা ভাবতে অবাক লাগছে। লালমোহনবাবু হরিপদবাবুরই এনে দেওয়া ভাড়ের চেয়ে একটু চুমুক দিয়ে বললেন, গাড়ি কেনার ফলটা আশা করি টের পেলেন। মোক্ষমভাবে, বলল ফেলুদা। আপনার গাড়ির উপর অনেক অত্যাচার হয়েছে এই 3 দিনে। আজ শহরে ফিরে 2টো জায়গায় যাবার পর আর বেশ কিছুদিনও গাড়ির উপর জুলুম করব না। 2টো জায়গা মানে? এক হলো নরেনবাবুর বাড়ি, তাকে খবরটা আর সেই সঙ্গে এই চিঠিটা ফেরত দেওয়া দরকার। আর দ্বিতীয় সাউথ পার্ক স্ট্রিট গোরস্থান। আবার কি সাবধানে পা ফেলতে হয়েছে জানিস তোপসে? এর জন্য জুত করে লড়তে পারলাম না লোকগুলোর সঙ্গে।
ফেলুদা তার বাঁ পায়ের হান্টিং বুটটা খুলে তার ভিতর হাত ঢুকিয়ে প্রথমে বার করলো তার তৈরি ফলস শুকতলা, যার তলায় খুব, যার মধ্যে তুলোর মোড়কে লুকিয়ে আছে একটা আশ্চর্য জিনিস। এত হুলস্থুল কাণ্ডের মধ্যেও যার শুধু কাজটি ছাড়া আর সবই অক্ষত অটুট রয়েছে। এটা যথাস্থানে ফেরত দিতে হবে না? ফেলুদার হাতেই ঝুলছে টমাস গডউইনকে তার রান্নার জন্য দেওয়া লখনৌয়ের নবাব সাদাত আলীর প্রথম বকশিস, ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ কারিগর ফ্রান্সিস পেরিগেলের তৈরি রিপিটার পকেট ঘড়ি। 200 বছর তার মালিকের কঙ্কালের পাশে ভূগর্ভে থেকেও যার জৌলুস সূর্যের প্রথম আলোতে এখনো আমাদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এখানেই শেষ হচ্ছে আজকের মতো। পড়ছিলাম সত্যজিৎ রায়ের গোরস্থানের সাবধান, আজ 4র্থ এবং শেষ পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।